আসতে পারিনি, এর ভিতরে আমার মা মারা গেছে, মায়ের ছিল রক্ষণ করতে পারি না। ক্ষুধার্ত হয় না যেমন, ঠিক পুলিশ সেরকম। আসসালামু আলাইকুম, আমি শরীফ আল কাইম। এটান টেলিভিশনে আপনাকে স্বাগতম। আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে আসছি যিনি কারা নির্যাতিত নেতা, হামিরপুর 14 নং ইউনিয়নের বিএনপি সভাপতি। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো পূর্বের রাজনীতিতে আসলে ফ্যাসিবাদের আমলে তিনি সবচেয়ে কষ্টে কোন দিন পেয়েছিল এবং তার ওই দিনটা কেমন ভোগ করেছিল পূর্বের রাজনীতিতে। আসসালামু আলাইকুম বেলাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ বর্তমান ভালো আছি। ছোট ভাই, তুমি যে প্রশ্ন করেছো এটা আসলে একদিনে প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুব কষ্টের। এটা আসলে দীর্ঘ একটা 17 বছরের ফ্যাসিবাদের যে একটা অন্যায় অত্যাচার, এটা একটা অনেক সময়ের ব্যাপার। আমি 2-3টা পয়েন্টের উপর তোমাকে বলতে চাই। সেটা হলো 3 ডিসেম্বর রাজশাহী মহা সমাবেশ ছিল 2022 সালে। এই প্রোগ্রামে আমরা যখন আগের দিনে যাওয়ার সময় দেখি পথে পথে পুলিশ ব্যারিকেড। আমরা সমাবেশে যাওয়ার সময় ওই দিনে রাত্রে ব্যাক করে আসলাম, যেহেতু 3 ডিসেম্বর মহাসমাবেশ, লোকজন নিয়ে যেতে হবে। আমরা যখন অটো নিয়ে যাচ্ছিলাম, প্রথমে পুলিশ চেকপোস্ট দায়ের করে অটো থেকে নামা দিল আমাদেরকে। তারপর আমার অটো ছেড়ে দিয়ে অটোওয়ালা বললাম, তোমার একটু সামনে যাও, পিছন দিয়ে ঘুরে আসতেছি। পরে কি করলাম, আমরা কাটা অটো হয়ে রাজশাহী 3 ডিসেম্বর সমাবেশে গেলাম। 3 ডিসেম্বর সমাবেশ করলাম। সেই সমাবেশের ডাক দিল 10 ডিসেম্বর 2022 ঢাকা গোলাপবাগ মাঠে। সেখানেও আমরা যখন ট্রেন যোগে যাচ্ছিলাম, মোবাইল চেকিং, হ্যান ত্যান, কত কি অন্যায় অত্যাচার। মোবাইল অফ করে মোবাইল হলো ব্যাগের তলে দিয়ে নিয়ে গেছি আমরা সেই প্রোগ্রামে গোলাপবাগ মাঠে 10 ডিসেম্বর। আমি সবচেয়ে আমার কষ্টদায়ক একটা জিনিস আমি বলবো, 28 অক্টোবর 2023 সালে ঢাকাতে নয়াপল্টনে পাঠিয়ের সামনে মহাসমাবেশ। সেই সমাবেশে আমরা যখন যোগদান করি, দেখলাম সমাবেশ চলা অবস্থায় কাকরাইলে মোড়ে সাউন্ড গেট ফুটতেছে। এই সাউন্ড গেট আস্তে আস্তে সমাবেশ স্থলে যখন আছে, আমার কে কোন পালাইছি, সে কোথায় নয়াপল্টন, এখান থেকে আবার সুদূর হাঁটে গেছি যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থেকে যাই হোক ব্যাগ ট্যাগ নিয়ে আমরা যখন রাতের ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঠিক আমরা যখন 8টায় স্টেশনে রাত 2টা কয়েক মিনিটে যখন নামি, তখন পুলিশের যে কি নির্মল বোঝাতে পারতেছে না, মানে ক্ষুধার্ত হয় না যেমন, ঠিক পুলিশ সেরকম। পুলিশ আমার ট্রেনের থেকে আমার সাথে সবাইকে ঘিরে ধরে ফেললো। বলে, তোমাদের বাড়ি কোথায়? তো আমার বললাম যে ভাই আমাদের বাড়ি বাগমা। তো কোথায় থেকে আসলো? তো ঢাকা থেকে। প্রোগ্রামের থেকে নাকি? হ্যাঁ, কেউ বলছে প্রোগ্রাম থেকে, কেউ বলছে ব্যবসায়িক কাজে গেছেন, কেউ চাকরি। ওখান থেকে বাঁচার জন্য আমাদের বাগমারা বাড়িগুলোর কথা ঠিক আছে, প্রোগ্রাম হোক আর যাই হোক, এদের বাড়ি বাগমারা পুলিশ অ্যারেস্ট করবে। এরা দেখ রাস্তাতে বাগমারা পুলিশ আছে, যাদের বাড়ি আত্মা তাদেরকে অ্যারেস্ট করবো। দেখলাম যে যাদের বাড়ি আত্মা তাদেরকে অ্যারেস্ট করলো। আমরা যাই হোক আত্মায় থেকে ওই সময় সেই ইয়ের ভিতর দিয়ে, ওই আপনি তোমার হলো কি বলে, সুটকি বসার ভিতর দিয়ে, বিলের ভিতর দিয়ে হাঁটে হাঁটে ভোর 5টা কয়েক মিনিটে বাঁচাচ্ছি। আসে শুনতেছি যে রাতে পুলিশ হানা দিয়েছিল। যা কোনো হলে সকালে হাত মুখ ধুয়ে একবারে ব্যাগটেক ব্যান্ডেজ আমরা সেই আবার আসি বাড়ি জমাছে। সবচেয়ে কষ্টের বিষয়, আমরা যখন এই 28 অক্টোবর, আমি যখন 29 অক্টোবর যখন রাজশাহী চলে যায়, তখন আমার মা অসুস্থ ছিল। আমার মায়ের দেখভাল, পেশাব পায়খানা যা কিছু পরিষ্কার করা আমার কর্তব্য, যেহেতু আমি থাকি, আমার ভাই যেহেতু রাজশাহীতে থাকি। আমি এই 29 অক্টোবর থেকে দীর্ঘ ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আমি বাড়িতে আসতে পারিনি। এর ভিতরে আমার মা মারা গেছে, মায়ের ছিল রক্ষণ করতে পারি না, এমনকি মায়ের জানাজা মাটি উঠতে পারি না।
শুধু রাশি থেকে আসে এক ঝলক দেখে আবার চলে গেছি। যাক, এই ফ্যাসিবাদের আমলে আমরা যারা বিএনপির করছি, বিএনপি নিবেদিত প্রাণ ছিলাম, আমরা বিভিন্ন পদে পদে অত্যাচার লাঞ্ছনার শিকার হয়েছি, যা আসলে একদিনে এক মুহূর্তে করে শেষ করে দেবে ছোট ভাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, মেলাল ভাইকেও ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আরেকটি গল্প মেলাল ভাই থেকে আমরা শুনবো। ততক্ষণ